সুপ্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের অষ্টম পর্ব দোলা বৌদি। ইতিহাসের সে এক প্রাগৈতিহাসিক অধ্যায়ে কক্ষচ্যুত গ্রহের আকারে পৃথিবী মহাশূন্যে ঘুরপাক খাচ্ছিল। উদ্দেশ্যহীন হয়ে পৃথিবী কতদিন ঘুরপাক খেয়েছিল তা আমার জানা নেই। কতদিন পর সে সূর্যকে কেন্দ্র করে আপন কক্ষপথ আবিষ্কার করেছিল। তবে জানি প্রতিটি মানুষকেও এমনই উদ্দেশ্যহীন হয়ে মহাশূন্যে ঘুরপাক খেতে হয়। সময় কম বেশি হতে পারে, কিন্তু কালের এই নির্মম রসিকতার হাত থেকে কেউ মুক্তি পায় না। আমিও পাইনি, তোমরাও তো পাওনি। মেম সাহেবকে পাবার পর আমার সে অকারণ ঘুরপাক খাওয়া বন্ধ হলো। ঠিকানাহীন চলার শেষ হলো। আপন কক্ষপথ দেখতে পেলাম। দীর্ঘ নিঃশ্বাস পড়া বন্ধ হলো। দুনিয়াটাকে, জীবনটাকে বড় ভালো লাগলো। তুমি তো জানো আমি সব কিছু পারি না শুধু কবিতা লিখতে, তাই কাব্য করে ঠিক বোঝাতে পারছি না। বড়বাজার বা চিতপুরের মোড়ের ফুলের দোকান দেখেছ তো কত অজস্র সুন্দর সুন্দর ফুল বোঝাই করা থাকে দোকানগুলিতে। ওই ভিড়ের মধ্যে এক একটি ফুলের সৌন্দর্য, বৈশিষ্ট্য যেন খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই দোকান থেকে সামান্য কটি ফুল কিনে একটু সাজিয়ে গুছিয়ে ফ্লাওয়ার ভাসে রাখলে সারা ড্রয়িং রুমটা যেন আলোয় ভরে যায়, তাই না? হাওড়া ব্রিজের তলায় জগন্নাথ ঘাটের পাশে মন্দরে ঝুড়ি বোঝাই করে রজনীগন্ধা বিক্রি হয়, কিন্তু সে দৃশ্য দেখা যায় না। তার চাইতে অর্গানের উপর একটা লম্বা ফ্লাওয়ার ভাসের মধ্যে মাত্র দুই একটি স্টিক দেখতে অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি পাওয়া যায় মনে। জগন্নাথ ঘাটের রজনীগন্ধার পাইকারি বাজার দেখে নিশ্চয়ই কোনো কবির কাব্যচেতনা জাগবে না, কিন্তু প্রেয়সীর অঙ্গে একটু রজনীগন্ধার সজ্জা অনেকের মনেই দোলা দেবে। আমি রজনীগন্ধা না হতে পারি, কিন্তু ক্যাকটাস তো হতে পারি। মেম সাহেব সেই ক্যাকটাস দিয়ে জাপানিদের ঢঙে চমৎকার গৃহসজ্জা করেছিল। আমি থেকে গেলাম। শুধু পরিবেশ পরিবর্তনে আমার জীবন সৌন্দর্যের প্রকাশ পেল। ইডেন গার্ডেনের ধার দিয়ে সন্ধ্যার অন্ধকারে আমরা দুজনে গঙ্গার ধারে হারিয়ে গেলাম। কয়েকটা বড় বড় জাহাজ পৃথিবীর নানা প্রান্ত ঘুরে ক্লান্ত হয়ে গঙ্গা বক্ষে বিশ্রাম করছিল। ক্লান্ত আমিও মেম সাহেবের কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম করছিলাম। মেম সাহেব আমার মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করল, এমনি করি আর কতদিন কাটাবে? তুমি কি এই ঘর বাঁধার কথা বলছো? সব সময় স্বার্থপরের মতো শুধু ওই এক চিন্তা। মেম সাহেব মিহি সুরে আমাকে টিপ্পনি কাটল। তুমি কি অন্য কিছু বলছো? আমি জানতে চাইলাম। এবার মেম সাহেবের পালা। তুমি নিজের জীবন সম্পর্কে একটু ভাববে না? শুধু মেম সাহেবকে ভালোবাসলে কি জীবনের সব কিছু মিটবে? নিজের কথা ভাবতে ভাবতে কিছু হদিশ না পেয়ে তো তোমার ঘাটে ডিঙি ভিড়িয়েছি। এখন তো তোমার দায়িত্ব, তাই বুঝি? আগে হ্যাঁ। অন্ধকারটা একটু গাঢ় হলো। আমরা আরেকটু নিবিড় হলাম। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটা চিনে বাদামওয়ালা হাজির হলো আমাদের পাশে। লজ্জায় একটু সংকোচ বোধ করলাম দুজনে। বাদাম চিবুবার কোনো ইচ্ছা না থাকলেও ওর উপস্থিতিটা অসহ্য মনে হচ্ছিল বলে তাড়াতাড়ি 2 প্যাকেট বাদাম কিনলাম। আমি আবার একটু নিবিড় হলাম। বললাম, মেম সাহেব একটা গান শোনাবো? এখানে নয় তো তোমার কলেজের কমন রুমে বসে গান শোনাবো। নির্বিকার হয়ে মেম সাহেব বলে, যখন আমরা কলকাতার বাইরে যাব তখন তোমাকে অনেক গান শোনাবো। সেদিন মেম সাহেবের এই কথার কোনো গুরুত্ব দেইনি। ভেবেছিলাম এড়িয়ে যাবার জন্য এই কথা বলছে। সপ্তাহখানেক পরে দুজনে সন্ধ্যার পর বেলভেডিয়ারের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছি।
মেম সাহেব হঠাৎ আমাকে প্রশ্ন করল, বেড়াতে যাবে? কোথায়? কলকাতার বাইরে? কার সঙ্গে? আমার সঙ্গে? সত্যি? সত্যি। আমি আর ধৈর্য ধরতে পারি না, সঙ্গে সঙ্গে জানতে চাইলাম, আজই যাবে? তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না? তুমি কি চাও আমি তোমার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স বা বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করি? মেম সাহেব হাসে। দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাই। সেদিন সন্ধ্যাতেই প্ল্যান হয়ে গেল। মেম সাহেবের কলেজ থেকে 3-4 দল ছাত্রী আর অধ্যাপিকা 3-4 দিকে যাবেন এডুকেশনাল ট্যুরে। মেম সাহেবের যাবার কথা ঠিক থাকবে, কিন্তু যাবে না, বাড়িতে জানবে মেম সাহেব কলেজের ছাত্রী আর সহকর্মীদের সঙ্গে বাইরে গেছে। কিন্তু আসলে মেম সাহেব শুধু ইলাদিকে একটু টিপে দেবে। ইলাদি আবার মেজদের ক্লাস ফ্রেন্ড, সুতরাং ভবিষ্যতের জন্য একটু সতর্ক থাকাই ভালো। কবে, কখন, কোথায় আমরা গিয়েছিলাম সেসব কথা খুলে না বলাই ভালো। জেনে রাখো, আমরা বাইরে গিয়েছিলাম। নগর কলকাতার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের বাইরে মেম সাহেবকে পেয়ে আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। তুমি হয়তো ভাবছো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের কুপেতে আমরা দুজনে হানিমুন করতে বেরিয়েছিলাম। তা নয়, অত টাকা কোথায়? আমি তো মাত্র 15 টাকা নিয়ে বেরিয়েছিলাম। তবে আমার মেম সাহেব করুণাসাগর বিদ্যাসাগরের চাইতেও উদার ছিল। সেকেন্ড ক্লাসেই টিকিট কেটেছিল। গেস্ট হাউসে 2টো ঘর ভাড়া নিয়েছিল। আমি বলেছিলাম, অযথা কেন খরচ করছো, একটা ঘর নিলেই তো হয়। মুচকি মুচকি হাসতে হাসতে মেম সাহেব বলেছিল, তুমি কি লাউঞ্জে রাত কাটাবে? লাউঞ্জে না, তার চাইতে বরং ডাইনিং রুমের টেবিলে রাত কাটাবো, কি বলো? আচ্ছা, ওসব পরে বলবো। ট্রেনের কম্পার্টমেন্টে মেম সাহেবকে পাশে পেয়ে আমি যেন আর স্থির থাকতে পারছিলাম না। ইচ্ছে করছিল জড়িয়ে ধরি, আদর করি। তার সম্ভব ছিল না। যাত্রীদের সতর্ক দৃষ্টিকে যতদূর সম্ভব ফাঁকি দিয়ে মেম সাহেবকে পাশে পাবার দুর্লভ সুযোগ উপভোগ করার চেষ্টা করেছি। ও কখনো কখনো হেসেছে, কখনো কখনো চোখ টিপি ইশারা করেছে। যখন একটু বাড়াবাড়ি করেছি তখন বলেছে, আহ, কি করছো? আমি অবাক হয়ে প্রশ্ন করেছি, এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বলছেন? আগে আপনাকে? না না, আপনাকে কি বলবো? থ্যাংক ইউ, নো মেনশন। আশেপাশের ঘর বাড়ি বন জঙ্গল নদী নালা পেছনে ফেলে ট্রেনটা ছুটে চলে সামনের দিকে। আমাদের দুজনের মনটাও দৌড়াতে থাকে ভবিষ্যতের দিকে। কত শত অসংখ্য স্বপ্ন উঁকি দেয় মনের মধ্যে। কত আশা, কত আকাঙ্ক্ষা রূপ নিতে চাই ভবিষ্যতের সেই সব স্বপ্নকে ঘিরে। নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো আশা আমার মনে আসেনি। চিরকাল মানুষ যা স্বপ্ন দেখেছে, যা আশা করেছে, আমি তার বেশি একটুও ভাবিনি। ভাবছিলাম একদিন অনিশ্চয়তা নিশ্চয়ই শেষ হবে। মেম সাহেব কল্যাণী রূপে আমার ঘরে আসবে, আলো জ্বলে উঠবে আমার অন্ধকার ঘরে। তারপর উপভোগ নিশ্চয়ই, সম্ভোগ নিশ্চয়ই। তবেই সম্ভোগের মধ্যেই দ্বৈত জীবনের যবনিকা টানব না। দুজনে হাত ধরে এগিয়ে যাব, অনেক অনেক এগিয়ে যাব। 10 জনের কল্যাণের মধ্য দিয়ে নিজেদের কল্যাণ করব। 10 জনের আশীর্বাদ কুড়িয়ে আমরা ধন্য হব। ময়নার মতো সুর করে মেম সাহেব ডাক দিল, শোনো। আমি ওর ডাক শুনছিলাম, কিন্তু উত্তর দিলাম না। কেন? ওর ওই শোনো ডাকটা আমার বড্ড ভালো লাগতো, বড্ড মিষ্টি লাগতো। আমি মুখটা ঘুরিয়ে অন্যদিকে চাইলাম। আবার সেই ময়নার মতো ডাক, শোনো। ডাকছ? হ্যাঁ। মেম সাহেব কি যেন ভাবে, দৃষ্টিটা যেন একটু ভেসে বেড়ায় ভবিষ্যতের মহাকাশে। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি আমার কাছে, ডাক দিই, মেম সাহেব। মেম সাহেব সংক্ষিপ্ত সাড়া দেয়, কি? আমাকে কিছু বলবে? মেম সাহেব এবার ফিরে তাকায় আমার দিকে, ঘন গভীর মিষ্টি দৃষ্টি দিয়ে দেখে আমাকে।
আবার 2-4 মিনিট কেটে যায়, দুজনে দুজনকে দেখি। একটা সত্যি কথা বলবে? মেম সাহেব এতক্ষণে প্রশ্ন করে। বলবো। আবারও মুহূর্তের জন্য মেম সাহেব চুপ করে, দৃষ্টিটা একটু সরিয়ে দিয়ে জানতে চাই, একদিন যখন আমরা দুজনে এক হব, সংসার করব, তখনও তুমি আমাকে আজকের মতো ভালোবাসবে? ইচ্ছা করলো মেম সাহেবকে টেনে নিই বুকের মধ্যে। ইচ্ছা করলো আদর ভালোবাসায় ওকে স্নান করিয়ে দিয়ে বলি, সেদিন তোমাকে 1000 গুণ বেশি ভালোবাসবো। কিন্তু পারলাম না। কম্পার্টমেন্টে আরও কজন যাত্রী ছিলেন, তাই শুধু মেম সাহেবের হাতটা টেনে নিয়ে বললাম, আমাকে নিয়ে কি আজও তোমার দুশ্চিন্তা হয়? মেম সাহেব তাড়াতাড়ি দুহাত দিয়ে আমার হাতটা চেপে ধরে বলল, না না, আমি জানি তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। আমি জানি তুমি আমাকে অনেক সুখী করবে। সত্যি সত্যি। দোলা বৌদি, সে কদিনের কাহিনী আমার জীবনের অবিস্মরণীয় স্মৃতি। সে স্মৃতি শুধু অনুভবের জন্য, লেখার জন্য নয়। তাছাড়া অনেক দিন হয়ে গেছে, প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের ইতিহাস মনে নেই। মনে আছে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিসের যেন আওয়াজ ভেসে এলো কানে। প্রথমে ঠিক বুঝতে পারিনি, পরে বুঝলাম মেম সাহেব দরজা নক করে ডাকছে, শোনো। সেই ময়না পাখির ডাক। শোনো। আমি শুনি, কিন্তু জবাব দিই না। বেশ লাগে ওই ডাকটা, কেমন যেন আদর, ভালোবাসা, আবেদন, নিবেদন, দাবি ইত্যাদি ইত্যাদির ককটেল থাকতো ওই ডাকে। তাই তো আমি ভণ্ডামি করে ঘুমের ভান করে শুয়ে থাকি। বেশ বুঝতে পারছি ঘুমাবার সময় একলাই ঘুমিয়েছে, কিন্তু আর পারছে না। এবার একটু ছুটে আসতে ইচ্ছে আমার কাছে। হয়তো একটু আদর করতে চাই, হয়তো একটু আদর পেতে চাই, হয়তো আমার পাশে শুয়ে আমার হৃদয়ের একটু নিবিড় উষ্ণতা উপভোগ করতে চাই। হয়তো। আবার দরজায় আওয়াজ, সঙ্গে সঙ্গে, শোনো, শুনছ? আমি চিৎকার করে জিজ্ঞেস করি, কে? আমি। দরজা খোলো। বেশ জড়িয়ে জড়িয়ে উত্তর দিলাম, খুলছি। একটু পরে গায়ের চাদরটা জড়িয়ে চোখ দুটো প্রায় বন্ধ করা অবস্থায় দরজাটা খুলে দিলাম। চোখ দুটো বন্ধ করা অবস্থাতেই আবার এসে ঝপাত করে খাটের উপর শুয়ে পড়লাম। মেম সাহেব দরজাটার পর্দাটা বেশ ভালো করে টেনে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, বাপ রে বাপ, কি ঘুম! ঘুমোতে পারো তুমি? আমি ঘুমের ভান করে শুয়ে থাকায় উত্তর দিলাম না। দেখলাম মেম সাহেব আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এলো। আমার চোখ দুটো বন্ধ ছিল, তবে ওর নিঃশ্বাস পড়া দেখে বেশ বুঝতে পারছিলাম যে কত নিবিড় হয়ে আমাকে দেখছিল। মুখে, কপালে হাত দিয়ে আদর করতে করতে জিজ্ঞেস করলো, ঘুমোচ্ছ? আমি তবুও নিরুত্তর। সজোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশ ফিরে শুলাম। মেম সাহেব আমার পাশে বসে বসে অনেকক্ষণ আমাকে আদর করল। আমি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশ ফিরে ডান হাত দিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরলাম। একটু অস্পষ্টভাবে ডাক দিলাম, মেম সাহেব। এই তো। আমি আর কোনো কথা বলি না। মেম সাহেব বলে, শুনছ? কিছু বলবে? আমি তবুও জবাব দিই না। এমনি করে আরও কিছুক্ষণ কেটে যায়। তারপর মেম সাহেব একটু অভিমান করে বলে, তুমি কি জাগবে না? উঠবে না? আমি হঠাৎ চোখ দুটো খুলে স্বাভাবিকভাবে বলি, জাগবো, কিন্তু উঠব না। মেম সাহেব আমার গালে একটা চড় মেরে বসে, অসভ্য কোথাকার। জেগে থেকেও কথার উত্তর দেয় না। আমি শুধু বলি, আমি জেগে আছি জানলে তুমি কি অমন করে আমাকে আদর করতে? আবার অসভ্যতা। আমি আস্তে আস্তে মেম সাহেবকে কাছে আনি, বুকের মধ্যে টেনে নিই, একটু আদর করি, একটু ভালোবাসি। মেম সাহেবকে একটু দেখি। আদর ভালোবাসায় ওর চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়, গাল দুটো যেন আরো ফুলে উঠে, ঠোঁট দুটো যেন কথা বলে। তারপর
বলতে পারো দোলা বৌদি, তারপর কি হলো? দুষ্টুমি? হ্যাঁ, একটু করেছিলাম, বেশি নয়। শুধু ওর দুটি ওষ্ঠের ভাষা ইঙ্গিত জেনেছিলাম, আর কিছু নয়। মেম সাহেব মুখে কিছু বলেনি, চোখ বুঝে মুখ টিপে টিপে হাসছিল। তারপর 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 মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, গান শুনবে? আমি বললাম, না, বেশ করব, আমি গান গাইব, তোমার শুনতে হবে না। মেম সাহেব ঘুরে বসল, কনুইয়ের উপর ভর দিয়ে হাতির উপর মুখটা রেখে প্রায় আমার মুখের উপর হুমড়ি খেয়ে পড়ল। তারপর খুব আস্তে আস্তে গাইল, মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে। এমনই করেই শুরু হলো আমাদের সকাল। স্নান সেরে 9টার মধ্যে ডাইনিং হলে গিয়ে মেম সাহেব ব্রেকফাস্ট খেয়ে আসলো, কিন্তু আমি তখনও উঠলাম না। ডাইনিং হল থেকে ফিরে এসে মেম সাহেব আমাকে একটা দাবড়া দিল। ছি ছি, তুমি এখনো ওঠোনি? একবার কাছে এসো, তবেই উঠব। একটু দূরে দাঁড়িয়ে মেম সাহেব বলে, না, আমি আর কাছে আসব না। কেন? কাছে পেলেই তুমি। মেম সাহেব আর বলে না। আমি জিজ্ঞাসা করি, তুমি কি আবার? কাছে গেলে তো আবার দুষ্টুমি করবে, তাতে কি হলো? ওই টানা টানা ভ্রু দুটো উপরে উঠিয়েও বলে, কি হলো? তোমার এই দাড়ির খোঁচা খেয়ে আমার সারাটা মুখ এখনো জ্বলে যাচ্ছে। আমি তিরিং করে এক লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ি। মেম সাহেবকে দুহাত দিয়ে জড়িয়ে ধরি, বলি, জ্বলে যাচ্ছে? তবে কি? বিষ দিয়ে বিষক্ষয় করে দিচ্ছি, আবার অসভ্যতা? আমি বাথরুম থেকে বেরুতেই মেম সাহেব আমার ব্রেকফাস্ট নিয়ে আসে। আমি বলি, কি আশ্চর্য, একটা বেয়ারাকে বলতে পারলে না? আগে বেয়ারারা আপনার চাকর নয়, 9টার পর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে না। তাই বলে তুমি, যারা দেখলো তারা কি ভাবলো বলো তো? ট্রেটা নামিয়ে রেখে টোস্টে মাখন মাখাতে মাখাতে বলল, ভাবলো আমার কপালে একটা অপদার্থ কুড়ে জুটেছে। বলো দোলা বৌদি, এ কথার জবাব দেব? আমি জবাব দিতাম না, চুপটি করে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। তারপর বারান্দায় দুটো সোফায় বসে আমরা গল্প করছিলাম কিছুক্ষণের জন্য একটু ঘুরে ফিরে আসতাম। দুপুরবেলায় লাঞ্চ খাবার পর মেম সাহেব জিজ্ঞাসা করলো, এখন একটু ঘুমো? কেন, আজকে কি রাত্রি জাগবে? আবার সেই গালে একজন, আবার সেই মন্তব্য, অসভ্য কোথাকার। দুপুরে ঘুমালাম না, শুয়ে থাকতাম। আমার হাতটা ভুল করে একটু অবদ্ধতা করলে মেম সাহেব বলতো, দয়া করে তোমার হাতটাকে একটু সংযত করো। কেন? আমি কি না বলিয়া পরের দ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও আমি এখনো আপনার দ্রব্য হই নাই, আপনি হাত দিবেন না। আমি চট করে উঠে পড়ে গায়ে জামাটা চাপিয়ে বেরুতে যাই। মেম সাহেব জানতে চাই, কোথায় যাচ্ছ? বাজারে। কেন? মালা কিনতে, তোপর কিনতে। মেম সাহেব হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বলে, তাই বলে এই দুপুরে যেও না। ও আমাকে টেনে এনে বিছানায় শুয়ে দেয়। আমার পাশে কাত হয়ে শুয়ে শুয়ে বলে, এখনো যদি আমার জন্য এত পাগলামি করো, তবে ভবিষ্যতে কি করবে? দেখো মেম সাহেব, রেশনের হিসাব মতো চাল গম বিক্রি করা চলতে পারে, কিন্তু ভালোবাসা চলতে পারে না। আমার কথা শুনে ও মুচকি মুচকি হাসে। জানো দোলা বৌদি, সমাজ সংসার থেকে কটি দিনের জন্য আমরা দূরে চলে গিয়েছিলাম। ইচ্ছা করছে মুক্ত বিহঙ্গের মতো সম্ভোগের মহাকাশে আমরা উড়ে বেড়াতে পারতাম, কিন্তু তা করিনি। মেম সাহেবকে অত কাছে পেয়ে, নিবিড় করে পেয়ে, স্বাধীনতা পেয়ে মাঝে মাঝে আমার চিত্র চঞ্চল হয়েছে। শিরার মধ্যে দিয়ে উত্তেজনার বন্যা বয়ে গেছে। ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বিচার বুদ্ধি কখনো কখনো হারিয়ে গেছে, কিন্তু তবুও শান্ত স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়ায় মেম সাহেব আমাকে সংযত করে রেখেছে। প্রথম কদিন ওকে কাছে পাবার সময় ওই সংযম সংযত আচরণ আমাকে মুগ্ধ করেছিল। আমি হয়তো ওকে শ্রদ্ধাও করতে আরম্ভ করেছিলাম।
ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু গচ্ছিত রাখলেও এই কটি দিনে অনেক কিছু পেয়েছিলাম। দেহের ক্ষুধা মিটায়নি, কিন্তু চোখের তৃষ্ণা, প্রাণের হাহাকার, মনের দৈন্য দূর হয়েছিল। আর দূর হয়েছিল চিত্র চাঞ্চল্য ও মানসিক অস্থিরতা। আমার চোখের সামনে একটা সুন্দর শান্ত ভবিষ্যৎ জীবনের ছবি ফুটে উঠেছিল। আর মেম সাহেব আমার অনেক দুর্বলতার মধ্যেও মেম সাহেব আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিল। অন্ধের যষ্টির মতো আমার জীবনে তার অনন্য গুরুত্ব ও প্রয়োজনীয়তাও নিশ্চয়ই বুঝতে পেরেছিল। শিক্ষকতাই হোক আর সুন্দরী হোক, গরিব হোক বা ধনী হোক, মেয়েদের জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? তাই তো হাসি, খেলা, গান ও রাত্রি জাগরণের মধ্যে দিয়েও আমার ভবিষ্যতের রাস্তা ঠিক করে নিয়েছিলাম। দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম, শুধু কি হাসি আর খেলা করে জীবনটাকে নষ্ট করব? না। কলকাতা ফেরার আগের দিন রাত্রিতে মেম সাহেব আমার দেওয়া সেই শাড়িটা পরেছিল। তারপর মাথায় কাপড় দিয়ে গলায় আঁচল জড়িয়ে আমাকে প্রণাম করেছিল। সেদিন আমার জীবন উৎসবের পরম মুহূর্তে কোনো পুরোহিত মন্ত্র পড়েননি, কোনো কুলবধূ শাঁখ বাজাননি, আত্মীয় বন্ধুর সাক্ষী রেখে মালা বদল করিনি। কিন্তু তবুও আমরা দুজনে জেনেছিলাম আমাদের দুটি জীবনের গ্রন্থিতে অচ্ছেদ্য বন্ধন পড়ল। সুপ্রিয় শ্রোতা, মেম সাহেব উপন্যাসের পরবর্তী পর্ব শুনবার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।